আমরা প্রতিদিন আমাদের চারপাশে যেসব জিনিসপত্র দেখি তার মধ্যে অনেক কিছুই হলো কোলয়েডের এক্সাম্পল। যেমন ধরো, লিভিং রুমে থাকা ব্রোঞ্জের শোপিস, ডাইনিং টেবিলে থাকা বাটার, জেলি, দুধ, এগুলো সবই কোলয়েড। আবার কিচেনে থাকা পনির, কেকও কোলয়েড। এছাড়া বাথরুমে থাকা পিউমিক স্টোন, শ্যাম্পু, বডি ওয়াশ, সাবানের ফেনাও কোলয়েডের এক্সাম্পল। আবার বেডরুমের ড্রেসিং টেবিলে থাকা ক্রিম, লোশন, পারফিউম, বডি স্প্রে, জুয়েলারিতে ব্যবহৃত জেমস্টোন, সানগ্লাসে ব্যবহৃত রঙিন কাঁচ সবই কোলয়েডের এক্সাম্পল। অন্যদিকে কিডস রুমে থাকা ওয়াটার কালার এবং জানলা দিয়ে দেখা মেঘ, ধোঁয়াও কিন্তু কোলয়েড। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এরা প্রত্যেকেই আলাদা আলাদা শ্রেণীর কোলয়েড। তার কারণ এই সব কোলয়েডের প্রধান উপাদান অর্থাৎ বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ফিজিক্যাল স্টেটস ডিফারেন্ট। বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার উপর ভিত্তি করে কোলয়েডকে মোট 8 ভাগে ভাগ করা যায়। চলো আমরা জেনে নিই ভাগগুলো কি কি। বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম উভয়ই কঠিন হলে সেই ধরনের কোলয়েডকে বলা হয় কঠিন সল। যেমন রঙিন কাঁচ, জেমস্টোন, রুবি কাঁচ প্রভৃতি। যেসব কোলয়েডের বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল তাদের বলা হয় সল। যেমন রং, মিল্ক অফ ম্যাগনেসিয়া, গোল্ড সল প্রভৃতি। এই সল আবার বিভিন্ন প্রকারের হয়। সলের বিস্তার মাধ্যম জল হলে তাকে বলা হয় হাইড্রোসল, যেমন গোল্ড সল, ফেরিক হাইড্রক্সাইড সল। সলের বিস্তার মাধ্যম অ্যালকোহল হলে তাদের অ্যালকোসল বলে, যেমন কোলয়েডিয়ন। আবার যেসব সলের বিস্তার মাধ্যম বেনজিন তারা হলো বেনজোসল, যেমন বেনজিনে রবার বা পলিস্টাইরিনের সল। যেসব কোলয়েডের বিস্তার মাধ্যম গ্যাসীয় তাদের এরোসল বলা হয়। বিস্তৃত দশা কঠিন হলে তাকে কঠিন এরোসল এবং বিস্তৃত দশা তরল হলে তাকে তরল এরোসল বলে। ধোঁয়া, বায়ুতে ভাসমান ধুলো প্রভৃতি হলো কঠিন এরোসল এবং কুয়াশা, মেঘ, কীটনাশক স্প্রে ইত্যাদি হলো তরল এরোসলের উদাহরণ। আবার দেখো, বিস্তৃত দশা তরল ও বিস্তার মাধ্যম কঠিন হলে সেই কোলয়েডকে জেল বলা হয়। যেমন জেলি, পনির, দই, মাখন, জুতোর কালি প্রভৃতি। অন্যদিকে যেসব কোলয়েডের বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম উভয়ই তরল তাদের ইমালশন বলে, যেমন দুধ, শ্যাম্পু, ক্রিম ইত্যাদি। এই ইমালশন সম্পর্কে পরে আমরা আরো ডিটেইলসে জানব। আবার বিস্তৃত দশা গ্যাসীয় হলে সেই কোলয়েডকে ফোম বলা হয়। এই ফোম 2 প্রকারের হয়, কঠিন ফোম এবং তরল ফোম। যেসব ফোমের বিস্তার মাধ্যম কঠিন তাদের বলে কঠিন ফোম, যেমন ঝামা পাথর, কেক। অন্যদিকে যে সকল ফোমের বিস্তার মাধ্যম তরল তারা হলো তরল ফোম, যেমন
সাবানের ফেনা, সোডা ওয়াটার, হুইপড ক্রিম প্রভৃতি। এই বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যমের ভৌত অবস্থার উপর ভিত্তি করে কোলয়েডকে যেমন 8 ভাগে ভাগ করা যায়, তেমনি বিস্তৃত দশার প্রতি বিস্তার মাধ্যমের আসক্তি অনুযায়ী কোলয়েড আবার 2 প্রকারের হয়, দ্রাবক আকর্ষী কোলয়েড এবং দ্রাবক বিকর্ষী কোলয়েড। যে সমস্ত কোলয়েডে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার অ্যাফিনিটি খুব বেশি তাদের দ্রাবক আকর্ষী কোলয়েড বা লায়োফিলিক কোলয়েড বলা হয়। গাম, স্টার্চ, জিলেটিন, প্রোটিন প্রভৃতি এই জাতীয় কোলয়েডের উদাহরণ। আবার লায়োফিলিক কোলয়েডের বিস্তার মাধ্যম জল হলে তাকে জলাকর্ষী বা হাইড্রোফিলিক কোলয়েড বলে। যে সমস্ত কোলয়েডের বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার কোনো আসক্তি নেই তাদের দ্রাবক বিকর্ষী কোলয়েড বা লায়োফোবিক কোলয়েড বলে। গোল্ড সল, সিলভার সল, আর্সেনিয়াস সালফাইড সল, ফেরিক হাইড্রক্সাইড সল প্রভৃতি হল লায়োফোবিক কোলয়েডের এক্সাম্পল। এই লায়োফোবিক কোলয়েডের বিস্তার মাধ্যম জল হলে তাকে জল বিকর্ষী কোলয়েড বা হাইড্রোফোবিক কোলয়েড বলে। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি থাকায় দ্রাবক আকর্ষী কোলয়েডের স্থায়িত্ব দ্রাবক বিকর্ষী কোলয়েডের থেকে অনেক বেশি হয়। তাই দ্রাবক বিকর্ষী কোলয়েডকে উত্তপ্ত করলে বা এর মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করলে বিস্তৃত দশা সহজেই কোলয়েড থেকে অধঃক্ষিপ্ত হয়ে পড়ে। এমনকি ওই অধঃক্ষেপের সঙ্গে পুনরায় বিস্তার মাধ্যম যোগ করে ঝাঁকালে বা উত্তপ্ত করলেও কণাগুলি আর কোলয়েড দশায় ফিরে যায় না। তাই বলা যায় দ্রাবক বিকর্ষী কোলয়েড হল অপরাবর্ত প্রকৃতির। অপরদিকে দ্রাবক আকর্ষী কোলয়েড কম্পারেটিভলি বেশি স্টেবল হওয়ায় একে সহজে তঞ্চিত বা অধঃক্ষিপ্ত করা যায় না। এই ধরনের কোলয়েডের তঞ্চনের জন্য অনেক বেশি তড়িৎ বিশ্লেষের প্রয়োজন হয়। দ্রাবক আকর্ষী কোলয়েডের বিস্তৃত দশা একবার তঞ্চিত বা অধঃক্ষিপ্ত হওয়ার পর তার মধ্যে পুনরায় বিস্তার মাধ্যম যোগ করে ঝাঁকালে বা উত্তপ্ত করলে কণাগুলি আবার কোলয়েডে পরিণত হয়। অর্থাৎ দ্রাবক আকর্ষী কোলয়েড হল পরাবর্ত প্রকৃতির। দ্রাবক আকর্ষী কোলয়েড ও দ্রাবক বিকর্ষী কোলয়েডের এরকম কয়েকটি ডিফারেন্স তোমরা স্ক্রিনে দেখে নাও। এবার আমরা বিস্তৃত দশার প্রকৃতি অনুযায়ী কোলয়েডের শ্রেণীবিন্যাসটা দেখব। বিস্তৃত দশার প্রকৃতি অনুযায়ী কোলয়েডকে 3 ভাগে ভাগ করা যায়: বহু অনুসমন্বিত কোলয়েড, বৃহদাণবিক কোলয়েড ও সংযোজিত কোলয়েড। যেসব কোলয়েড সিস্টেমে বিস্তৃত দশার বহু সংখ্যক অণু বা পরমাণু একত্রিত হয়ে বিস্তার মাধ্যমে বিস্তৃত থাকে তাদের বহু অনুসমন্বিত কোলয়েড বলে। এক্ষেত্রে বিস্তৃত দশার অণু বা পরমাণুগুলি একে অপরের সঙ্গে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল দ্বারা আবদ্ধ থাকে। এই ধরনের কোলয়েড দ্রাবক বিকর্ষী প্রকৃতির হয়। গোল্ড সল, সালফার সল প্রভৃতি এই ধরনের কোলয়েড। এরপর আসি বৃহদাণবিক কোলয়েডের কথায়। যেসব কোলয়েডের ক্ষেত্রে বিস্তার মাধ্যমে বিস্তৃত প্রতিটি কোলয়েড কণা একটি করে বৃহৎ আকারের অণু দ্বারা গঠিত তাদের
বৃহৎ আণবিক কোলয়েড বলা হয়। জেনারেলি পলিমারিক যৌগগুলি এই ধরনের কোলয়েড গঠন করে। এই ধরনের কোলয়েড খুব স্থায়ী এবং দ্রাবক আকর্ষী প্রকৃতির হয়। স্টার্চ, প্রোটিন, জিলেটিন, অ্যালবুমিন ইত্যাদি এই জাতীয় কোলয়েড। এবার আমরা সংযোজিত কোলয়েড সম্পর্কে জানব। যেসব কোলয়েড দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত কিছু বিশেষ জৈব যৌগের আণবিক বা আয়নীয় সংযোজনের ফলে তৈরি হয় তাদের সংযোজিত কোলয়েড বলে। সাবান, ডিটারজেন্ট, কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ, পলিইথিলিন অক্সাইড প্রভৃতি সংযোজিত কোলয়েডের এক্সাম্পল। এই সমস্ত যৌগের জলীয় দ্রবণের গাঢ়ত্ব কম হলে এরা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণ বা প্রকৃত দ্রবণের মতো আচরণ করে, কিন্তু নির্দিষ্ট গাঢ়ত্বের উপরে এরা মিশেল গঠন করে। এখন এই মিশেল কি, চলো সেটা জেনে নিই। আমরা একটি বিকারে সাবানের গাঢ় জলীয় দ্রবণ নিয়েছি। এক্ষেত্রে সাবান বা সোডিয়াম স্টিয়ারেট জলে দ্রবীভূত হয়ে স্টিয়ারেট আয়ন ও সোডিয়াম আয়ন উৎপন্ন করে। এই স্টিয়ারেট আয়নটি আবার দুটি অংশ নিয়ে গঠিত। একটি হলো দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খল C17H35, যেটি অধ্রুবীয় ও জল বিকর্ষী, এবং অপরটি হলো আয়নীয় COO-, যেটি ধ্রুবীয় এবং জল আকর্ষী। এখন সাবানের গাঢ় জলীয় দ্রবণে হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত আয়নগুলি জোটবদ্ধ হয়ে গোলকাকার কোলয়েড কণার আকার ধারণ করে। একে মিশেল বলা হয়। এক্ষেত্রে হাইড্রোকার্বনের শৃঙ্খল গোলকের কেন্দ্রের দিকে থাকে এবং আয়নীয় অংশগুলি গোলকের পৃষ্ঠতলের অভিমুখে থাকে। এখন যদি এই সাবানের দ্রবণকে আবার লঘু করা হয় তাহলে মিশেলের অস্তিত্ব লুপ্ত হবে এবং মিশেল গঠনকারী আয়নগুলি আবার আগের একক আয়ন অবস্থায় ফিরে আসবে। প্রতিটি সংযোজিত কোলয়েডের দ্রবণের একটি সর্বনিম্ন গাঢ়ত্ব থাকে, যেই গাঢ়ত্বে ওই দ্রবণে মিশেল গঠিত হয় তাকে সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব বা CMC বলে, এবং যে উষ্ণতার ঊর্ধ্বে মিশেল গঠিত হয় তাকে ক্রাফট উষ্ণতা বলে। তোমরা কি জানো সাবান এবং ডিটারজেন্ট এই মিশেল গঠনের মাধ্যমেই জামা কাপড় থেকে ময়লা পরিষ্কার করে? কিভাবে, চলো সেটা দেখে নিই। মিশেলের নন পোলার দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খলযুক্ত অংশটি গ্রিস বা তেল জাতীয় পদার্থে দ্রাব্য, কিন্তু পোলার অংশটি জলে দ্রাব্য। তাই জামা কাপড়ের গায়ে আটকে থাকা গ্রিস বা তেল জাতীয় পদার্থ কোলয়েডীয় মিশেলের কন্ট্যাক্টে আসে। ফলে মিশেলের নন পোলার হাইড্রোকার্বন অংশটি জামা কাপড়ের গায়ে আটকে থাকা তেলের বিন্দুর মধ্যে ঢুকে যায় এবং আয়নীয় অংশটি বাইরে বেরিয়ে থাকে, অর্থাৎ জলের মধ্যে অবস্থান করে। এইভাবে কাপড়ের গায়ে আটকে থাকা প্রতিটি সূক্ষ্ম সূক্ষ্ম তেলের বিন্দুর চারপাশে একটি আয়নীয় পরিমণ্ডল তৈরি হয় এবং ফলে সেম চার্জের মধ্যে রিপালশন হওয়ায় মিশেল সহ তেলের বিন্দুগুলি পরস্পরের থেকে দূরে সরে যায়, অর্থাৎ জামা কাপড় থেকে বেরিয়ে এসে জলে দ্রবীভূত হয়। এভাবেই মিশেল গঠনের মাধ্যমে গ্রিস বা তেল জাতীয় পদার্থ এবং এদের সঙ্গে আটকে থাকা ধুলোবালি জামা কাপড় থেকে মুক্ত হয়। তাহলে দেখলে তো, সাবান বা ডিটারজেন্টের সাহায্যে জামা কাপড়ের ময়লা পরিষ্কার করার মতো একটা অতি সাধারণ ঘটনাকেও কোলয়েড কেমিস্ট্রির সাহায্যে
কিভাবে এক্সপ্লেন করা যায়? আমাদের ডেইলি লাইফে আর কোন কোন ক্ষেত্রে কোলয়েড কেমিস্ট্রির এরকম অ্যাপ্লিকেশনস আছে সেটা তোমরা খুঁজে বের করার চেষ্টা করে দেখো তো।